রেখে দেশের সমৃদ্ধির দিকে উন্নয়নের দিকে দৃষ্টি রেখে যে একটা বাজেট প্রস্তাব করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আসলে কথা আসে যে আজকে আমাদের বাজেটের আকার নিয়ে কথা, যে অনেক বড় আকারের বাজেট হয়েছে, বাজেটের রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন, এই রাজস্ব আদায় হবে কিনা, বাজেটের ঘাটতি প্রশ্ন, এত বড় ঘাটতি কীভাবে পূরণ করা হবে, এবং অনেকে বলে থাকেন এই বাজেট নাকি বাস্তবায়ন হবে না। আমি এই প্রসঙ্গে শুধু একটি কথায় স্মরণ করিতে চাই যে মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনার মতো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হওয়ার পর 72-73 সালে যদিও বাজেটটা খুব ছোট আকারে ছিল, কিন্তু বাজেটটার মধ্যে অনেক ভালো প্রবৃদ্ধি ছিল, 9% প্রবৃদ্ধি ছিল। কিন্তু 74-75-এর দুর্নীতির কারণে এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতির কারণে, একটা লুটের অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কারণে সেই দিন সারা দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়েছিল। আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। একজন সামরিক প্রশাসক হিসাবে জিয়া রহমান 76-77 সালে একটা বাজেট দিয়েছিলেন। সেই বাজেটের পরিমাণটা তৎকালীন সময়ের সহ একটু বড় আকারে ছিল। তখন প্রশ্নটি ছিল, টাকা পাবেন কোথায়? এত বড় বাজেট পাস করা সম্ভব নয়। তখন জিয়া রহমান সাহেব বলেছিলেন একটি কথা, মানি ইজ নো প্রবলেম। এবং জিয়া রহমান তার জীবদ্দশায় এবং পরবর্তী পর্যায়ে উনি দেখিয়ে দিয়েছেন, উনি যখন সেই সাইফুর রহমান যখন লাস্ট বাজেট দেয়, তখন সেই বাজেটের প্রবৃদ্ধি ছিল প্রায় 7 পয়েন্ট কত। অতএব আমরা মনে করি, এবং উনি এই যে RMG, এই যে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট, আজকে যে কথাগুলো আসছে, তার উপরে যে অর্থনীতিবিদ দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতি ফাউন্ডেশনটা তৈরি করেছিলেন সেদিন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই জন্য আমি আমার বাজেট বক্তব্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ঠিক একইভাবে আজকেও আমি বলতে চাই, আপনারা যে সংখ্যা প্রকাশ করছেন এত অর্থ কোত্থেকে আসবে, আমার বিশ্বাস তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী এই অর্থের যোগান অবশ্যই করতে পারবেন। এবং অর্থ যোগানের জন্য সবচেয়ে বড় সম্ভাবনার দিক হলো, আমরা যদি NBR-কে পুনর্গঠন করে, আমরা যদি সত্যিকারের কর ব্যবস্থাকে যদি আধুনিকরণ করে, আমরা যদি সেখানে সিস্টেম লসকে কমিয়ে, আমি মনে করি যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি, যেখানে আমাদের 6,70,000 টাকা রাজস্ব আদায় ধরা হয়েছে, সেখানে আমার মনে হয় আরও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। তবে আমাদেরকে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, সেটা হলো আমরা কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা। বিশেষ করে আমাদের সাধারণ মানুষ নয়, অনেক বড় বড় কর্পোরেট হাউস আছে, বড় কোম্পানি আছে, যারা তাদের কর নির্ধারণের সময় তারা সঠিকভাবে করটার হিসাব নিকাশ দেয় না, কর্তৃপক্ষ সঠিকভাবে হিসাব নেয় না, যার জন্য যে কর তাদের উপর আরোপিত হওয়া উচিত সেই কর অনেক সময় আরোপিত হয় না। আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়ের দিকে দৃষ্টি দেন এবং যদি এই করের এই ব্যাপারটাকে যদি একটু ভালোভাবে যদি একটু স্বচ্ছতা আনতে পারেন, জবাবদিহিতা আনতে পারেন, এবং যদি এখানটা রিফর্ম করেন, আমার কেন জানি বিশ্বাস আমাদের যে টার্গেট রাজস্ব আদায়ের, আমার বিশ্বাস তার চেয়ে বেশি হয়তো আদায় হতে পারে, এবং এটা সম্ভব। দ্বিতীয়ত আমি আরেকটি বিষয় বলি, যে আমরা আজকে দেখি যে আমাদের এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের গত বছর দেখলাম এই মুহূর্ত পর্যন্ত 1 মাস আগে 1 মাস পরে শেষ হবে, 11 মাস নাকি 48.3 এটা বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ এখন অর্ধেকের বাস্তবায়ন হয়। কিন্তু হয়তো জুলাই মাসকে কেন্দ্র করে, ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট মাস হয়তো কেন্দ্র করে দেখা যাবে যে অনেক দূরে আমরা এগিয়েছি। আমার মনে হয় অর্থনীতির প্রবণতা একটা দুর্নীতির একটা এখানে প্রবণতা সৃষ্টি করে, এবং এটাকে একটা দুর্নীতিবাজ এখানে সুবিধা নেই। এই জন্য আমি অনুরোধ করবো, ফাইন্যান্সিয়াল ইয়ারটা, ফিসক্যাল ইয়ারটা এইভাবে জুন জুলাই না করে আগামী থেকে জানুয়ারি ডিসেম্বর করা যায় কিনা, যদি এভাবে করা যায়, এবং আমাদের প্রতি মুহূর্তে প্রতি 3 মাস অন্তর 6 মাস অন্তর যদি আমাদের বাজেট নিয়ে যদি বসে যদি এবং রাজস্ব আদায় নিয়ে যদি এটা একটা যদি আলোচনা করি, যদি একটা অবস্থা পার্লামেন্টে যদি কোনো ব্যবস্থা থাকে 6 মাস অন্তর একটা পার্লামেন্টের ব্রিফ দেওয়ার, তাহলে আমার মনে হয় অনেকটা স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা আসবে, এবং আমরা এই বাজেট দিয়েই আমরা আমাদের আজকে যে আশঙ্কা আমাদের মধ্যে এটা বাস্তবায়ন হবে কিনা, আমার মনে হয় আশঙ্কা থাকবে না, আমি মনে করি বাস্তবায়ন হবে। আরেকটা বিষয় আমি একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হলো যে আমরা লক্ষ্য করি আমাদের অর্থমন্ত্রী কদিন আগেই এই মাননীয় স্পিকার, আমাদের
আমাদের মাননীয় অর্থমন্ত্রী কদিন আগে উনি বলেছেন যে প্রায় অনেকগুলো প্রকল্প নাকি বিগত সরকার আমলে নেওয়া হয়েছে, যেগুলো ওনার জন্য একটি বিরাট বোঝা। আমি মনে করি সেই অভিজ্ঞতার আলোকে আগামী দিনে আমরা এখানে সবাই আমাদের এলাকার উন্নয়নের কথা বলি, এলাকার রাস্তাঘাট অনেক দাবি দেওয়া করি। আমার মনে হয় মাননীয় অর্থনীতিকে আমি অনুরোধ করবো, প্রকল্প গ্রহণ করার সময় আমাদের যদি এই মাথার মধ্যে এটা থাকে যে ডেভেলপমেন্ট ফর ফার্দার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ফর নট করাপশন। অতীতের সংস্কৃতি ছিল ডেভেলপমেন্ট ফর করাপশন, যার কারণে আমরা আজকে দেশকে ধ্বংস করে ফেলেছি। আজকে আমাদের সব অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু আমরা সেই টাকার বিনিময়ে আসলে কিন্তু অবকাঠামোগত কোনো একটা সুবিধা পাই নাই। সকল ক্ষেত্রে আজকে ধ্বংস হয়ে গেছে একবার দেশ। এই জন্য আমি মনে করি যে প্রকল্প নেওয়ার সময় যে প্রকল্প উৎপাদনমুখী হবে, যে প্রকল্প আগামী ডেভেলপমেন্টকে সাহায্য করবে, যে প্রকল্প আগামী যে অর্থনীতিকে আরও শক্তি যোগাবে, সেরকম প্রকল্প গ্রহণ করে যদি আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করি এবং সেভাবে যদি আমরা সত্যতা, জবাবদিহিতা এবং বাস্তবায়নের সক্ষমতা অর্জন করতে পারি, আমার মনে হয় বাজেট নিয়ে আমাদের মধ্যে যে সংখ্যা তৈরি হয়েছে এই সংখ্যা থাকবে না। আমি আমার বন্ধু, আমাদের একসাথে আমরা এমপি হয়েছি, একসাথে অনেকদিন কাজ করেছি, আমার নামে নাম, তবে আমার সাথে সর্দি নেই, ওনার সাথে সর্দি আছে, আমাদের মানে সাধারণ সর্দি সাহেব। একটু মাননীয় সদস্য, পরবর্তী বক্তা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল বারী, মাননীয় প্রতিমন্ত্রী, জয়পুরহাট 2। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্যের শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এই দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং বিশ্ব দরবারে একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা যিনি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। আমি শ্রদ্ধা জানাই এদেশে সংসদীয় গণতন্ত্রে যিনি প্রবর্তন করেছেন, নারীর অধিকার, নারী শিক্ষার যিনি পথ প্রদর্শন করেছেন, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধা জানাই। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম খুন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি আমি উষ্ণ অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে, যিনি এশিয়ার 2টি গুরুত্বপূর্ণ দেশ সফর করে তার নিজের এবং দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আন্তর্জাতিকভাবে এই দেশকে একটি উচ্চমাত্রায় নিয়ে গেছেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতায় অনেকগুলো বিষয় এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মহোদয়গণের কাছ থেকে এসেছেন যে বাজেটটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। একটি বাজেট বছরের আয় ব্যয় হিসাব শুধু নয়, বাজেটের ভিতরে আর্থসামাজিক অবস্থা, দেশের উন্নয়নের সাথে সাথে দেশটি ভবিষ্যতে কিভাবে মানুষের কল্যাণে যে কাজগুলো হবে, আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন বিষয় যেগুলো জড়িত, সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে। এটি একটি দলিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট প্রণয়নের জন্য দীর্ঘ সময় তিনি বিভিন্ন সেক্টরের সাথে কথা বলেছেন। মাননীয় অর্থমন্ত্রী নিরলস পরিশ্রম করেছেন। এই বাজেট একটি জনবান্ধব বাজেট এবং বাস্তবায়নযোগ্য। এই বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এখানে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি বিষয়, যেমন বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগ যাতে দেশে আসে এবং যাতে মানুষ এখানে বিনিয়োগ করতে পারে
এই জন্য যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতা যাতে না থাকে, ওয়ান স্টপ সার্ভিস এটির ব্যবস্থা রাখা হয়েছে। আর্থিক খাতের সংস্কারের বিষয়ে ব্যাপকভাবে এখানে আলোচনা করা হয়েছে। ব্যাংক ব্যবস্থা, মাননীয় স্পিকার, যেখানে ব্যাংক ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, সেখান থেকে উঠে আসতেছে। এখন যে ইসলামী কতগুলো ব্যাংক নিয়ে যে নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে, সে ব্যাংকেও কিন্তু এখন কাস্টমারদেরকে টাকা দেওয়া তারা শুরু করেছে। মাননীয় স্পিকার, জ্বালানি নিরাপত্তা, আমরা জ্বালানি নিয়ে একটু সংকটে ছিলাম। জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের যাতে জ্বালানি ব্যবস্থাপনা এবং সেই সাথে জ্বালানি সংরক্ষণের জন্য যাতে আমরা দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে পারি, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। কর্মসংস্থান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটি মাননীয় স্পিকার, এখানে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতার ব্যবস্থা, স্বাস্থ্য কার্ড, এই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে তত মূল্যস্ফীতি কমবে এবং মানুষের ভিতরে স্বস্তি শান্তি আসবে। দ্রব্যমূল্য, মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এখানে হঠাৎ করে একসময় বলা হলো যে চালের দাম বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদেই তিনি ওই বিষয়টি দেখেই নির্দেশনা দেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী সহ আমরা যাই বাজারে, এবং বাজারে চালের দাম স্থিতিশীল। এখানে ধান ক্রয় করা হচ্ছে, চাল ক্রয় করা হচ্ছে, যাতে কৃষক ভাইয়েরা যাতে তাদের উৎপাদন খরচ সহ যে মূল্যটি সরকার থেকে নির্ধারণ করা হয়েছে সেই মূল্যটি পায়, এবং এটি সারা দেশে চলমান আছে। মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ এভাবে ওয়াকিবহাল এবং ওনারা সহযোগিতা করছেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির উপরে জোর দেওয়া হয়েছে। আমি আমার নিজের এলাকার দুটি কথা বলবো। এখানে আঙ্গুর চাষ, অ্যাভোক্যাডোর মতো ফল, এখানে স্ট্রবেরি, এই ধরনের ফলগুলো কিন্তু চাষ হচ্ছে। মানুষকে যদি স্বস্তি দেওয়া যায়, মানুষকে যদি তাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, সকলেই কাজ করে কিন্তু দেশকে উন্নত করবে। আরেকটি বিষয়, মাননীয় স্পিকার, আমি কথা বলবো সুশাসন। এখানে কথা আসছে সকল ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেই সাথে সকল নিয়োগ পদায়নের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে সততা, দক্ষতা এবং মেধা, এটির উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ একটি মেধাবী, সৎ এবং দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সকল ক্ষেত্রে সততা এবং দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেভাবেই 17 বছরে যে প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই প্রশাসন ব্যবস্থাকে সেইভাবে গড়ে তোলা হচ্ছে। এবং সরকারের যে উন্নয়ন কর্মসূচি যেটি আছে, এখানে 3 লক্ষ কোটি টাকা, 3,16,75 কোটি টাকা, এই টাকাটি যে ব্যয় হবে, সরকারের একটি টাকাও যেন অপচয় না হয়, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওয়াকিবহাল। একনেকের মিটিংগুলোতে থ্রেড বিয়ার ডিসকাশন হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রত্যেকটা বিষয় দেখেন এবং মনিটর করেন, এবং যাতে টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় হয় এটা উনি নির্দেশনা দেন, এবং সেটিকে কার্যকর করার জন্য সকলকে উনি সেই পরামর্শ এবং সেই মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন। এখন যদি এই টাকা সঠিকভাবে ব্যয় হয়, তাহলে এটি মানুষের আয়, এবং এই আয় থেকেই আয় যত বেশি হবে ততই কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে আয় বাড়বে, আয় বাড়লে বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক যে সার্কেল, এই সার্কেল অনুযায়ী দেশের আমরা এই উন্নত দেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা জনাব শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট 3, আপনার সময় 8 মিনিট।
অনুপস্থিত। মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4 নেই। জনাব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই বলতে চাই, আমাদের লিডার, আমাদের প্রধানমন্ত্রী, উনি যে এখন মালয়েশিয়া এবং চায়না থেকে আসলেন, বিশেষ করে চায়নার কথা বলছি আমি, হিজ চায়না ভিজিট বাই অল স্ট্যান্ডার্ড ইজ এ হাই ভোল্টেজ ভিজিট। এবং ওখানে নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষ করে মিস্টার শি জিনপিং এর সঙ্গে ওনার যে আলাপ আলোচনা হয়েছে, যা আমরা টিভিতে দেখেছি, ট্রুলি ড্যাজলিং ডিসকাশন। এবং সেই জন্য দেশবাসীর পক্ষ থেকে, হাউজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং উই গিভ হিম এ হিরোজ ওয়েলকাম। এদেশের জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, তার মধ্যে আমি একজন। মাননীয় স্পিকার, আমি চায়নাতে গিয়েছিলাম প্রথমবার আমার জীবনে 1966-এ, আর বর্তমানে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট। আই এম ভেরি ভেরি প্রাউড অফ দিস ভিজিট। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা তথা আপসী নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য এবং 24-এর জুলাই যোদ্ধাদের জন্য। আর যারা এখন হসপিটালে অসুস্থ আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ দিচ্ছি আমার এলাকার জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, যারা 1 লক্ষ ভোটের ব্যবধানে ধানের শেষকে জিতিয়ে আমাকে এখানে এই সংসদে তাদের কথা বলার জন্য পাঠিয়েছে। এই সংসদ হলো সেই সংসদ, অনন্য সংসদ, যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে এমন কেউ নয় যে অত্যাচারিত হয় নাই, নির্যাতিত হয় নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা, গ্রেপ্তার, হাজত, কারাবাস, গুম, আয়নাঘর ও ফাঁসির আসামি হয়ে আমরা এখানে আসছি। এবং এখানে যারা আছেন, আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে তারা সবাই হিরো। এবং ভালো করে যদি আমার চারদিকে তাকাই, তাহলে বলতে পারি যে এই হাউস এখন ইজ এ গ্যাদারিং অফ ইগলস। ইগল। এবং এই দেশ বাংলাদেশ, যাতে ট্রুলি বলা যায় the center of gravity of South Asia. মাননীয় স্পিকার, এই সরকারের বয়স রাফলি 4 মাস। এই 4 মাসে যে কথা বলে নখের কালি শুকায় নাই, নখের কালি শুকানোর আগেই এই সরকার কাবিখা, কাবিটা, টিআর, বিজিএফ এর বরাদ্দ দিয়েছেন
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার জন্য অর্থ, ইমাম, মুয়াজ্জিম, ঠাকুর, পাদ্রী, ভান্তের জন্য ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, শাড়ি, টিউবওয়েল, যা গত ৫-৫০ বছরে কোনো সরকার দেয় নাই অথবা দিতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের ব্রিলিয়ান্ট ফাইন্যান্স মিনিস্টারকে, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিগত ফ্যাসিস্ট সরকার দ্বারা টোটালি ডিস্ট্রয়েড এবং বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড় করিয়েছেন এই 234 পৃষ্ঠার 9,38,000 কোটি টাকার দুঃসাহসী গগনস্পর্শী বাজেট। আপনাকে ধন্যবাদ। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল, আমেরিকা, ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছিল। এই ধ্বংসলীলা চলা সত্ত্বেও এই সময়োপযোগী, যুগান্তকারী, দুঃসাহসিক বাজেট প্রদান করার জন্য অর্থমন্ত্রীকে স্যালুট। মাননীয় স্পিকার, এই বাজেট শিশু বান্ধব বাজেট। আই এম রানিং শর্ট অফ টাইম, আমাকে কাটডাউন করতে হবে, আমি এলাকার কথা বলতে হবে। মাননীয় স্পিকার, দক্ষিণাঞ্চল, বিশেষ করে পটুয়াখালী অনুন্নত এলাকা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এলাকার উন্নয়নের জন্য সেই পটুয়াখালী ডিস্ট্রিক্টে তার নিজের জেলা উনি ডিক্লেয়ার করেছিলেন, এবং তারপরে ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের 64টা জেলায় অনেক জেলায় উনি যেতে পারেননি, কিন্তু পটুয়াখালীতে উনি তিনবার গিয়েছিলেন, এবং পটুয়াখালীর উন্নয়নের জন্য উনি কখনো কোনো বাজেটে না বলেন নাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। যাই হোক, উন্নয়নের জন্য যে কথাগুলো আমি বলবো, সময় খুব কম, সেজন্য আমি একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, পটুয়াখালী ইপিজেডকে কার্যকরীকরণ, 250 বেড হসপিটালকে 500-তে উন্নীতকরণ, লাইট প্যাসেঞ্জার বা হেলিকপ্টারের জন্য পটুয়াখালী অথবা কলাপাড়ায় রানওয়ে করা, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে আন্তর্জাতিক মানের উন্নতিকরণ, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ, সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ, আইন শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় পুলিশ ফাঁড়ি, আধুনিক পার্ক, গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, ছোট্টমণি নিবাস, ডে কেয়ার সেন্টার, তরুণদের জন্য যুব উন্নয়ন প্রকল্প, প্রবীণ নিবাস, ওল্ড হোম, বেকার সমস্যার সমাধান, নদী ভাঙ্গনের সমস্যার সমাধান, স্কুল, কলেজ, মাদ্রাসা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সংসদ নেতা, আপনি সংসদ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ আগে এই সংসদের সকল সদস্য, সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছে, এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের পক্ষ থেকে। ওয়েলকাম ব্যাক টু দিস পার্লামেন্ট। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে
বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ।